স্বাগত ডিবিসি সংবাদে, আর আপনাদের সাথে আছি আমি সুলতানা স্বর্ণা। এবার থাকছে বিস্তারিত। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে গাছ কাটাকে কেন্দ্র করে আবারও বাংলাদেশ ভারতের নাগরিকদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। দিনভর ধাওয়া, পাল্টা ধাওয়া ও পাথর ছোঁড়াছুড়িতে আহত হন দুই দেশের 4 জন। এই ঘটনায় দুঃখ প্রকাশ করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত। শনিবার সকালে শূন্যরেখার পাশে বাংলাদেশের ভেতরের জমিতে গম কাটতে যান কয়েকজন। তখনই ভারতীয় নাগরিকরা তাদের বাধা দেন। এ সময় ভারতীয়রা বাংলাদেশের অভ্যন্তরে 30টি আম গাছের ডাল ও শতাধিক বরই গাছের ডাল কেটে দিলে দুই দেশের নাগরিকদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। অভিযোগ, ভারতীয় নাগরিকরা বাংলাদেশিদের লক্ষ্য করে পাথর, হাতবোমা নিক্ষেপ করে। আত্মরক্ষার স্বার্থে বাংলাদেশিরাও সীমান্তে অবস্থান নেয়। এক পর্যায়ে সীমান্ত এলাকার প্রায় 3 কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়ে সংঘর্ষ। এ সময় ভারতীয় নাগরিকদের হাসুয়ার আঘাতে ও তাদের ছোড়া পাথরে রনি ও ফারুক নামের 2 বাংলাদেশি আহত হন। বিএসএফ আর পাবলিক একসাথে এসে গাছ কাটাকাটি শুরু করেছে, তখন আমরা পাবলিক দৌড়িয়ে গেছি। গ্রামের লোক আমরা বিজিবির জন্য ওয়ার্কের পিছনে থাকার জন্য আমরা প্রস্তুত। তারা বম ছুড়ে এবং গ্যাস ছুড়ে কখনো বাংলাদেশের মাটিতে তারাকে ঢুকতে দেব না। এই ঘটনার পর দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক হয়। গাছের ডাল কাটার ঘটনায় দুঃখ প্রকাশ করে ঘটনাটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে বলছে বিএসএফ। ওরা এটা দুঃখ প্রকাশ করছে, ওরা এটা তদন্ত করবে যে কোন সব গ্রামবাসী কাছে এটা তারপর ওখানে বিএসএফ অতিরিক্ত জনবল ছিল, জনবল ওরা সরাই নিচ্ছে। আর ওরা রিকোয়েস্ট করেছে আমাদের জনগণ সরাই নেওয়ার জন্য। দেরি হইলেও আমরা সন্ধ্যা 6টার মধ্যে বাংলাদেশি জনগণকে সরাই দিতে সম্ভব। অন্যদিকে ভারতীয়দের পাল্টা দাবি, বাংলাদেশি নাগরিকরা তাদের উপর হামলা চালিয়েছে। 2 জন আহত হওয়ার দাবিও তাদের। বাংলাদেশ পাবলিক বারবার করে চলে আসছে, এইভাবে চলছে। যত পাবলিক আছে আমরা সব এসেছি এবং আমাদেরকে বিএসএফ সাহায্য করছে, বিএসএফকে আমরা সাহায্য করছি। গেল 5 জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের বাংলাদেশ অংশে বিএসএফ এর কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টার পর থেকেই পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। অর্থনৈতিক ভিত্তি তৈরির দিকে মনোযোগ না দিয়ে নতুন করে ভ্যাট ও শুল্ক আরোপ করায় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেছেন বিএনপি নেতারা। নতুন ভ্যাট কর প্রত্যাহারের দাবি জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকারের সমন্বয়হীনতা ও অদক্ষতা জনমানুষের দুর্ভোগ বাড়াচ্ছে। শনিবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দ্রব্যমূল্য বৃদ্ধি, ভ্যাট ও কর নিয়ে বিএনপির অবস্থান শীর্ষক সংবাদ সম্মেলন। অন্তর্বর্তীকালীন বাজেট অ্যাড্রেস করা উচিত। এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণের চাহিদা বিবেচনা না করে কর আরোপ করেছে অন্তর্বর্তী সরকার। এনবিআর খুব সহজভাবে কর বাড়ানো ছাড়া তার কোনো কাজ নেই এনবিআর, তাই না? সেটা ভ্যাট বলেন, কর বলেন। একটা সরকার এত ইজি অপশন না নিয়ে এখানে যে অল্টারনেটিভ গুলো আমরা যে আজকে বলেছি, অনেকগুলো অল্টারনেটিভ আছে কিন্তু, এবং সেই অল্টারনেটিভ গুলো তাদের অ্যাড্রেস করা উচিত ছিল। আর সরকারের নীতিমালা প্রণয়নে জনগণের কথা বিবেচনা করা দরকার জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, বর্তমানে খরচ কমানোর দিকে সরকারের নজর দেওয়া উচিত। দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় রাজস্ব সংগ্রহের জন্য অন্যান্য উপায় বিবেচনা করার এবং সেই অনুযায়ী কাজ করার সুযোগ রয়েছে। সরকারি খরচ কমিয়ে এবং চলতি বাজেটের অর্থনৈতিক ব্যবস্থাপনা পুনর্বিন্যাস করেও চলমান আর্থিক সমস্যার সমাধান করা যায়। অধিকন্তু বাজেটে এমন অনেক খাত রয়েছে যেমন অবকাঠামো খাতগুলোতে বরাদ্দকৃত বাজেটের অধিকাংশই অর্থ ব্যয় করা সম্ভব হয় না। এ সকল খাতে তাদের বরাদ্দকৃত অর্থ হ্রাস করে বাজেটের আকারকে আরো যৌক্তিকভাবে ছোট করে আনা সম্ভব। বিএনপি মহাসচিব আরো বলেন, নতুন আরোপিত ভ্যাট ও কর অবিলম্বে প্রত্যাহার করে দেশের এমন পরিস্থিতিতে দরকার জবাবদিহিমূলক সরকার। বর্তমানের প্রেক্ষিতে এবং উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে আমরা মনে করি সাধারণ জনগণের উপর কর, ভ্যাট তথা পরোক্ষ কর আরোপের মতো এই অপরিণামদর্শী সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার আমরা আহ্বান জানাচ্ছি। এছাড়া দুর্নীতিবাজদের বাজেয়াপ্ত অর্থের আইনানুগ ব্যবহার, কালো টাকা উদ্ধার, পরোক্ষ কর বাড়ানো সহ জনবান্ধব বাজেট প্রণয়নের তাগিদ দেন বিএনপি মহাসচিব। আপনারা পরোক্ষ কর না বাড়িয়ে প্রত্যক্ষ কর বাড়ানোর দিকে মনোযোগ দিন। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতির সবশেষ তথ্য জানাতে লন্ডন থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সিনিয়র সাংবাদিক ও কিউ নিউজের সম্পাদক এম.এ. কাইয়ুম। বেগম জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে মেডিকেল বোর্ড। লন্ডন ক্লিনিকের সামনে থেকে আপনার কাছে সবশেষ কি তথ্য রয়েছে জানাবেন। স্বর্ণা, আপনি
যেটি বলছিলাম, আজকে 11তম দিনের মতো বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে আমার পিছনে যে ক্লিনিকটি আপনারা দেখতে পাচ্ছেন, লন্ডন ক্লিনিকে। গতকালকে বেগম জিয়ার চিকিৎসকরা এবং যুক্তরাজ্যের চিকিৎসকরা একটি বৈঠকে বসেছিলেন বলে বিভিন্ন সূত্রে আমরা জানতে পেরেছি। তবে সেই তথ্যটি ডাক্তার জাহিদের কাছে আমরা জানতে চেয়েছিলাম, তিনি বলতে অস্বীকার করেছেন। যদিও বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক আজকে লন্ডন টাইম দুপুর 1টার সময় একটা ব্রিফিং দেওয়ার কথা ছিল, কিন্তু যুক্তরাজ্য বিএনপির সভাপতি কিছুক্ষণ আগে আমাদের মিডিয়াকে বলেছেন বাংলাদেশ থেকে আসা এবং যুক্তরাজ্যের কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক আজকে ছুটিতে থাকার কারণে আজকে বেগম জিয়ার ব্যাপারে যে বিস্তারিত ব্রিফিং দেওয়ার কথা ছিল আজকে সেই ব্রিফিংটি হচ্ছে না। জনাব এম এ মালিক আরো বলেছেন, বাংলাদেশি কয়েকটি পত্রিকায় বেগম জিয়ার স্বাস্থ্যের যে অবনতি হয়েছে এম এ মালিক দাবি করেছেন সেটি তাদের মন গড়া বিষয়। এটি যখনই ডাক্তার জাহিদ যে ব্রিফিং দিবেন সেটাই হবে তাদের দলীয় বক্তব্য। আর বেগম জিয়াকে দেখতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে প্রতিদিনই, যদিও যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে না আসার জন্য, তারা বলে বেগম জিয়াকে দেখতে প্রতিদিনই নেতা কর্মীরা আসছেন। তারা বলছেন যদিও বেগম জিয়াকে দেখার সুযোগ নেই, তবে তারা আসছেন বেগম জিয়ার জন্য দোয়া করার জন্য। আগামীকালকে ডাক্তার জাহিদ আমাদের সাংবাদিকদের ব্রিফ করার সম্ভাবনা রয়েছে। যখনই ব্রিফ করবেন তখনই আমরা সাথে সাথে আপনাদের আপডেটটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ। এই ছিল সর্বশেষ আমার সাথে বেগম জিয়ার স্বাস্থ্যের আপডেট। অবশ্যই কাইয়ুম, পরবর্তীতে আবারও যুক্ত হব আপনার কাছে জেনে নিতে সবশেষ আপডেট। ভোট ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত হলেই গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ভিন্ন ভিন্ন আদর্শ থাকা স্বাভাবিক, তবে সবার মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে। এসব কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জিয়াউর রহমানের জন্মবার্ষিকীর আলোচনায় যোগ দিয়ে তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান বলেন, জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শ অনেক শিশু কিশোরদের জন্য পথের পাথেয়। শনিবার রাতে রাজধানীর শাহবাগের শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন হলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজন করে আলোচনা সভার। জবাব দিতে চাই দেশের মানুষ। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। সম্মানিত চেয়ারম্যান মহোদয়, এ সময় জুবাইদা রহমান স্মৃতিচারণ করেন জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে। আমার মনে পড়ে শৈশব ও কৈশোরে জাতীয় শিশু সংগঠন ও শিশু কিশোরদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান নতুন কুড়িতে অংশগ্রহণের দিনগুলো, তাদের উৎসাহ, অনুপ্রেরণা আমার মতো আরো অনেক শিশু কিশোরদের চলার পথের পাথেয়। জিয়াউর রহমানকে নিয়ে একটি কবিতাও আবৃত্তি করেন ডাক্তার জুবাইদা। তুমি গণতন্ত্রের প্রতীক, জনতার অধিকারের অতন্দ্র প্রহরী, তুমি অসাধারণ সাহসী মূর্তি। পরে তারেক রহমান বলেন, ভোট ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত না হলে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। গণতন্ত্র প্রতিষ্ঠা হলে স্বৈরাচার মুক্ত ব্যবস্থা গড়ে তোলা সম্ভব বলেও মনে করেন তিনি। বিভিন্ন রাজনৈতিক দলের আদর্শের মধ্যে পার্থক্য থাকতেই পারে, থাকাটাই স্বাভাবিক। তবে একটা ব্যাপারে যদি আমরা সকলে একমত থাকি, রুবাইর সাহেব যেটা কথা বললেন, যে কোনো মূল্যে কথা বলার অধিকার থাকতে হবে প্রত্যেকটি মানুষের। এটিকে আমরা যদি সকলে একমত থাকি, প্রত্যেকটি রাজনৈতিক দলমত নির্বিশেষে, যে এই অধিকারটা রাখতে হবে এবং একই সাথে স্বাভাবিক যে নির্বাচন প্রক্রিয়া, অর্থাৎ মানুষের ভোট দানের ক্ষমতা থাকতেই হবে যে কোনো উপায়ে। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানা তরুণ প্রজন্মের জন্য জরুরি বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিভিন্ন রকম থিওরি দিয়ে জাতিকে বিভক্তির চেষ্টা হয়তো করা হয়েছিল। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। বেগম খালেদা জিয়ার চিকিৎসা সম্পর্কে আগামীকাল বিস্তারিত জানা যাবে, এমনটাই জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। ডাক্তার টিম এবং ডক্টর জাহিদ ভাইকে যে ওনারা যদি কালকে একটা ব্রিফ করতে পারেন, কারণ বাংলাদেশে অনেকেই ফোন করতেছে, দেশের মানুষও চাইতেছে যে ম্যাডাম এর আপডেট জানার জন্য। ডাক্তার জাহিদ এবং ওনার টিমটা আপনাদের সাথে, তো আমরা চেষ্টা করব যে আগামীকালকের মধ্যেই ইনশাল্লাহ যাতে আপনাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর আপনারা সরাসরি পেয়ে যাবেন।
উচ্চ মূল্যস্ফীতির এই সময়েও অর্থনৈতিক সংস্কারে সরকারের মনোযোগ নেই বলে মন্তব্য করেছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। রাজধানীতে শ্বেতপত্র প্রণয়ন কমিটির সিম্পোজিয়ামে দেশের অর্থনীতি স্থিতিশীল করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন বিশ্লেষকরা। ঋণখেলাপিরা যেন মনোনয়ন না পায় সে চেষ্টা করবেন বলে জানান বিএনপির মহাসচিব। আর প্রত্যক্ষ এবং পরোক্ষ কর আদায়ে আরও জোর দেওয়ার নির্দেশ দেন বাণিজ্য উপদেষ্টা। শ্বেতপত্রের সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি ও বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি মোকাবেলার কর্মপদ্ধতি নির্ধারণ নিয়ে এই আয়োজন। অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা, শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্য, অর্থনীতিবিদ ও রাজনীতিবিদ সহ অংশ নেন বিশিষ্টজনরা। বক্তারা বলেন, উচ্চ মূল্যস্ফীতিতে নাভিশ্বাস সাধারণ মানুষের। এছাড়া জ্বালানি খাতে বিগত সরকারের লুটপাটের প্রভাব এখনো রয়ে গেছে। আমরা যদি এখানে আউটপুটটা ধরে রাখতে না পারি ফর এনার্জি এবং অন্যান্য ডিসরাপশনের কারণে, আমরা কিন্তু সেই এক্সটার্নাল সেক্টর যে পজিটিভ একটা সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে সেটার অ্যাডভান্টেজ নিতে পারবো না। তাদের ঘন ঘন মেজাজের পরিবর্তন একটা বড় কারণ হয়েছে, যেটা বহির্বাজারে মুদ্রা বাজারের ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। এছাড়া গেল 15 বছরে লুটপাট হওয়া অর্থ উদ্ধারে সরকার কার্যকর পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেন অনেকে। যে মানুষগুলো আমাদের পকেট থেকে টাকা কেটে নিয়ে গেছে, সেই ঘাটতিটা পূরণ করার জন্য হচ্ছে আমাদের উপরে এই ধরনের ট্যাক্স চাপিয়ে দেওয়া হয়েছে। সো ইটস ভেরি সরি টু সে যে গভর্নমেন্ট কিন্তু এখনো পর্যন্ত এই বিষয়গুলোকে খুব বেশি সিরিয়াসলি নেয়নি। সংকট সমাধানে অর্থনৈতিক সংস্কারে সরকারকে আরও জোর দেওয়ার তাগিদ দেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান। যে কোনো একটি দেশে যদি আপনি কর সংগ্রহ করতে চান, তাহলে ক্রমান্বয়ে তাকে প্রত্যক্ষ করের কাছে নিয়ে যাবে। আমরা দেখলাম না কোনো প্রত্যক্ষ কর আহরণের জন্য কোনো পরিকল্পনা। যারা টিআইএন আছে কিন্তু যারা ট্যাক্স দেয় না, তাদের প্রতি কি আচরণ করা হবে তার কিন্তু কোনো পরিকল্পনা এলো না। নীতির মাধ্যমে অর্থনৈতিক বৈষম্য দূর করার তাগিদ দেন বাণিজ্য উপদেষ্টা। আমাদের যে ইনইকুয়ালিটি বিল করেছে সমাজে, যে বৈষম্য তৈরি হয়েছিল, যার কারণে এই বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, এবং এই সমাজের বৈষম্যগুলো আমাদেরকে নীতির মাধ্যমে দূর করতে হবে। অর্থনীতিবিদ রেহমান সোবহান বলেন, বিগত সরকারের আমলে জবাবদিহিতা না থাকায় বেড়েছে অর্থনৈতিক সমস্যা। Debt default has owed to the regulatory failures of the central bank, and the non-functioning role of the central bank has in turn owed to the erosion of its autonomy because of its dependence on the authority and patronage of the head of the government at that time. ঋণখেলাপিরা যেন নির্বাচনে মনোনয়ন না পায় সে চেষ্টা করা হবে বলে জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনৈতিক স্ট্রাকচারের পরিবর্তন ছাড়া এই যে চাওয়াটা, প্রত্যাশা পূরণ করা বেশ কঠিন। সেই জন্যই আমরা রাজনৈতিক স্ট্রাকচারে কিছু পরিবর্তনের কথা বলেছি, কমিট করছি জনগণের কাছে, মানুষের কাছে, যে আমরা অবশ্যই আমরা ডিফল্টারদেরকে যেন রেভলিউশন না পায় তার জন্য আমরা চেষ্টা করব। নুপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। নবীন উদ্যোক্তারা যেন নিরাপদে কাজ করতে পারেন ও বিনিয়োগ নিয়ে বিপদে না পড়েন তা নিশ্চিতে কাজ করছে সরকার, এমনটাই বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যায় নবীন উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে তিনি আরও বলেন, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে কাজ চলমান। নবীন উদ্যোক্তাদের সাথে আলোচনা থেকে বাংলাদেশের পথ চলা কেমন হতে পারে সেই ধারণা মিলেছে বলেও মন্তব্য করেন তিনি। বৈঠকে উদ্যোক্তারা আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে ওঠার সংগ্রামের গল্প বলেন। এছাড়াও তারা প্রধান উপদেষ্টার কাছ থেকে বিভিন্ন বিষয়ে পরামর্শ নেন। গত এক বছরে আত্মহননের পথ বেছে নিয়েছেন ৩১০ শিক্ষার্থী, যাদের মধ্যে ৬১% ছাত্রী, আর ৪৯.৪% স্কুলগামী শিক্ষার্থী স্বেচ্ছায় মৃত্যুর পথ বেছে নিয়েছেন। আতঙ্কজনক এই পরিসংখ্যান দিয়েছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আঁচল ফাউন্ডেশন। মনোবিজ্ঞানে আত্মহত্যার চেষ্টা করাকে মানসিক অবসাদজনিত গুরুতর উপসর্গ হিসেবে ধরা হয়। আইনে আত্মহত্যার প্রচেষ্টাই অপরাধ, আর সব ধর্মেই বলা হয়েছে আত্মহত্যা মহাপাপ।
সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আঁচল ফাউন্ডেশনের সমীক্ষায় বলা হয়েছে, গেল 1 বছরে সারা দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের 310 জন শিক্ষার্থী বেছে নিয়েছেন আত্মহননের পথ। শনিবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সংগঠনটি জানায়, সবচেয়ে বেশি আত্মহত্যা করেছেন মেয়ে শিক্ষার্থীরা, এ হার 61%। আর শিক্ষার স্তর অনুযায়ী আত্মহত্যার প্রবণতা বেশি ছিল মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে, এ হার 46.1%, উচ্চ মাধ্যমিক পর্যায়ের 19.4% ও স্নাতক পর্যায়ের 14.6%। আত্মহত্যা করা সিংহভাগ শিক্ষার্থী মানসিক সমস্যায় ভুগছিলেন। ফিজিক্যাল ডেভেলপমেন্টকে আমাদের বাবা মারা খুব গুরুত্ব দেন, যে আমার ছেলেটা পারছে কিনা, বড় হচ্ছে কিনা, উচ্চতা ঠিক আছে কিনা, ওজন ঠিক আছে কিনা, কিন্তু আমাদের ইমোশনাল এবং কগনিটিভ জায়গাগুলোতেও আমাদেরকে গুরুত্ব দিতে হবে। লাইফের মিনিংটা তাদেরকে বোঝানো। গেল বছর সবচেয়ে বেশি শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা পাওয়া গেছে ঢাকা বিভাগে 29%, তারপরে খুলনায় 17.7%, চট্টগ্রামে 15.8%, রাজশাহী ও বরিশালে 10.7%, রংপুরে 7.7%, ময়মনসিংহে 5.5% ও সিলেট বিভাগে 2.1% শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে এই প্রাতিষ্ঠানিকভাবে মানসিক স্বাস্থ্য নিয়ে একটি সাবজেক্ট বা পড়াশোনার ব্যবস্থা করা উচিত। আত্মহত্যার প্রবণতা কমিয়ে আনতে বেশ কিছু সুপারিশ করেছে সংগঠনটি। সেগুলো হলো শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সচেতনতার জন্য স্বেচ্ছাসেবী অ্যাম্বাসেডর নিয়োগ করা, বন্ধু সহযোগিতা গ্রুপ তৈরি করা, দক্ষতা উন্নয়নের জন্য নিয়মিত কর্মশালা করা। আদিত্য রাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। টাঙ্গাইলে আওয়ামী লীগের রাজনীতিতে উড়ে এসে জুড়ে বসে সম্পদের পাহাড় গড়েন দুই ভাই তানভীর হাসান ছোটমণি এবং গোলাম কিবরিয়া বড়মণি। সাবেক স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রীর আস্থাভাজন হয়ে এমপি হন ছোটমণি। পরে আরেক প্রভাবশালী নেতা শাহজাহান খানের জামাতা হয়ে শুরু করেন ক্ষমতার অপব্যবহার। নিজ আসন ভূঁইয়াপুর ও গোপালপুর সহ জেলার একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় গড়ে তোলেন সন্ত্রাসী বাহিনী। টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ 2013 সালে খুন হলে 2016-তে পুলিশের তদন্তে নাম আসে দলের প্রভাবশালী খান পরিবারের সদস্যদের। সে সময় প্রতিপক্ষ খান পরিবারের বিরুদ্ধে আন্দোলন করতে জার্মানি থেকে দেশে আসেন তানভীর হাসান ছোটমণি ও গোলাম কিবরিয়া বড়মণি। সে সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে সখ্যতা গড়ে ছোটমণির বাগিয়ে নেন জেলা আওয়ামী লীগের পদ, হয়ে যান টাঙ্গাইল 2 আসনের সংসদ সদস্য। এরপর আর পেছনে তাকাতে হয়নি দুই ভাইকে। জেলার অঘোষিত সম্রাট বনে যান ছোটমণি পরিবার। সখ্যতা গড়েন আওয়ামী লীগের আরেক প্রভাবশালী নেতা সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের সাথেও, হয়ে ওঠেন জেলার রাজনীতির নিয়ন্ত্রক। স্থানীয় নির্বাচনে মনোনয়ন, বাণিজ্য, ভোট কেন্দ্রে প্রভাব বিস্তার, নিয়োগ ও টেন্ডার বাণিজ্য, পরিবহন খাত, বালুমহাল নিয়ন্ত্রণ সহ শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্য সহ বহু অভিযোগ দুই ভাইয়ের বিরুদ্ধে। ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, পরিবহন ও শ্রমিক সংগঠনে কমিটি বাণিজ্যের মাধ্যমেও গড়েন বিপুল সম্পদ। ডিসিএসপি নিয়ন্ত্রণ তিনি করতেন, তাদের মাধ্যমে গোপালপুর স্থানীয় সরকারি ইলেকশনগুলো তিনি প্রভাব করেন। যুবলীগ, ছাত্রলীগ এবং আওয়ামী লীগের অবৈধ নেতৃত্বগুলো দিয়ে আমাদের উপরে প্রচণ্ডভাবে হয়রানি। এলাকায় তাণ্ডব চালিয়েছে দুই ভাইয়ের ক্যাডার বাহিনী। পালিয়ে বেড়াতে হয়েছে বিএনপির নেতা কর্মীদের। নির্যাতন ও হামলা থেকে রক্ষা পাননি নিজ দলের প্রতিপক্ষরাও। গোলাম কিবরিয়া বড়মণি মহাসচিবটা হয়েছে সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে, অবৈধভাবে। মালিকদেরকে হয়রানি, চাঁদাবাজি, লুটপাট ছাড়া এখানে আর কোনো কাজ ছিল না। এসে ত্রাসের রাজত্ব কায়েম করে, দখলবাজি রাজনীতি শুরু করে। আমাদের মিছিল মিটিং প্রশাসনের সহযোগিতায় আমাদের এই 16 বছরে তারা কোনো মিছিল মিটিং করতে দেয় না এবং আমাদের উপর তারা বারবার হামলা করে। এবং টাঙ্গাইলে ছোটমণির বিরুদ্ধে 7টি মামলা হলেও প্রভাব খাটিয়ে পেয়েছেন খালাস। আর এমপি ছোট ভাইয়ের দাপট ও নিজের আওয়ামী লীগ পদবলে সবসময় সমালোচিত গোলাম কিবরিয়া বড়মণি বিভিন্ন খাতে প্রভাব বিস্তারের পাশাপাশি 2টি ধর্ষণ মামলায় জড়িয়ে সমালোচিত হন দেশ জুড়ে। বিগত দিনে সুশাসন না থাকায় দুই ভাই নানা অপকর্মের পরও পার পেয়েছেন বারবার, বলছে সচেতন মহল। আইনের শাসনটা আসলে ছিল না, যার যার মতো স্বাধীন চিত্তে কাজ করত। ছোট নেতারা দুর্নীতি করছে, বড় নেতারা দেখছে, কিছু বলছে না। বড়রা করছে, ছোটরা কিছু বলছে না।
বিপুল সম্পদের মালিক হলো হলফনামায় অনেক কিছুই চালাকি করে এড়িয়ে গেছেন ছোটমণি। 2018 সালে বার্ষিক আয় দেখান 42,59,000 টাকা, 2024-এ তা কমিয়ে দেখান 39,15,000। তবে বেড়েছে স্থাবর ও অস্থাবর সম্পদ। 2018-এর নির্বাচনী হলফনামায় স্থাবর সম্পদ না দেখালেও 2024-এ দেখান 28,60,000 টাকা, আর অস্থাবর সম্পদ 18,20,000 থেকে দেখান 22,30,000 টাকা। হলফনামায় সম্পদের যে বিবরণ দেয়া হয়েছে তা মানতে নারাজ স্থানীয়রা। তাদের দাবি, এই সম্পদের পরিমাণ হবে আরো কয়েক গুণ, যার বেশিরভাগই পাচার করা হয়েছে বিদেশে। শুধু তিনি টাকা কামানোর জন্যই তিনি সবসময় ব্যস্ত থাকতো। টাকা দেশের বাহিরে পাচার করেছে, তার ভুয়াপুরে সন্ত্রাসের রাজত্ব করেছে এবং মানুষকে জিম্বি করে অর্থ হাতিয়ে নিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রকাশ্যে বন্দুক হাতে শিক্ষার্থীদের উপর গুলি চালাতেও দেখা গেছে বড়মণিকে। এর জেরে পুড়িয়ে দেওয়া হয় বহুতল ভবন, আধুনিক পেট্রোল পাম্প সহ তাদের অনেক সম্পদ। 5ই আগস্ট সরকার পতনের পর থেকে আত্মগোপনে টাঙ্গাইলের প্রভাবশালী এই আওয়ামী লীগ নেতা ছোটমণি ও তার ভাই। ডিবিসি নিউজ ডেস্ক। পটুয়াখালীর কুয়াকাটায় পর্দা নেমেছে সম্প্রতি সমারোহ উৎসবের। রাখাইন ও অন্যান্য জাতিগোষ্ঠীর সংস্কৃতি, ঐতিহ্য এবং সম্প্রীতির বন্ধনকে উদযাপন করতে এই আয়োজন। 2 দিনব্যাপী এই উৎসবে দেশের বিভিন্ন স্থান থেকে আগত জাতিগোষ্ঠীর প্রতিনিধি ও দর্শকদের মিলন মেলায় পরিণত হয়। পটুয়াখালীর জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিনের সভাপতিত্বে সম্প্রীতি সমারোহ উৎসবের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ডক্টর সৈয়দ জামিল আহমেদ। উৎসবে রাখাইন, চাকমা, মারমা, ত্রিপুরা এবং অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক পরিবেশনা ছিল অন্যতম আকর্ষণ। গত 7 জানুয়ারি কলেজের ফটকে তিতুমির বিশ্ববিদ্যালয় লেখা ব্যানার ঝুলিয়ে দেওয়ার ঘটনার নিন্দা জানিয়েছে তিতুমিরের ঐক্যের একাংশ। শনিবার সকালে তিতুমির কলেজের শহীদ বরকত মিলনায়তনের সামনে সংবাদ সম্মেলনে তারা এ অভিযোগ করেন। এককভাবে রাতের আঁধারে একটি চক্র ব্যানার লাগানোর ঘটনাটি সাধারণ শিক্ষার্থী বা কলেজ কর্তৃপক্ষ অবগত নন বলেও জানানো হয়। তারা অভিযোগ করেন, এমন কাজের জন্য কলেজের ভাবমূর্তি নষ্ট হয়েছে। সারা দেশে যখন এটা নিয়ে ট্রোল করা হচ্ছে, এ দায়ভার তিতুমিরের সকল শিক্ষার্থীদেরকেই নিতে হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড ভবিষ্যতে না করার আহ্বানও জানানো হয়। সাধারণ শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করা, অপপ্রয়াস, সেটি কোনোভাবেই কাম্য নয়। সারা দেশে এখন যখন এই বিষয়টি নিয়ে ট্রল করা হচ্ছে, তার দায়ভার নিতে হচ্ছে তিতুমির কলেজের 35,000 শিক্ষার্থীকেই। জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রামে চলমান প্রকল্পগুলোর অগ্রগতি পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের 3 উপদেষ্টা। আগামী বর্ষার আগেই প্রকল্পগুলো শেষের তাগিদ দেন তারা। শনিবার সকালে প্রকল্প পরিদর্শন শেষে পরিচালক সহ সংশ্লিষ্টদের সাথে বৈঠক করেন সরকারের পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান এবং মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম। পানি সম্পদ উপদেষ্টা বলেন, জলাবদ্ধতা নিরসনে চলমান প্রকল্পগুলো কাজে না আসলে বন্ধ করে দেয়া হবে। এছাড়া দায়িত্ব পালনে অবহেলা করলে কাউকে ছাড় দেয়া হবে না বলে জানান সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা। চট্টগ্রামকে সাজাতে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তারা। আর পরের বর্ষায় আমরা কি সুফল পাবো? এটা দীর্ঘদিনের সমস্যা, একদিনের সমাধান হওয়ার নয়। প্রকল্পটা যদি আমরা দেখি মানুষের কাজে লাগছে তাহলে অব্যাহত থাকবে, আর যদি দেখি মানুষের কাজে লাগছে না তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে। সরকারি বেসরকারি উদ্যোগটাকে আমরা একটা ইয়েতে করতে চাই, একসঙ্গে করতে চাই। জলাবদ্ধতার যে আগামী ইয়েতে বর্ষার যে বন্ধ শেষ হয়ে যাবে তা না, কিন্তু একটা দৃশ্যমান উন্নতি আমরা দেখতে চাই। রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের ব্যবসায়িক সম্মেলন 2025 অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ আতাউর রহমান, এমডি ও সিইও মোহাম্মদ মোশাররফ হোসেন, পর্ষদ নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মহসিন মিয়া, পর্ষদ অডিট কমিটির চেয়ারম্যান শেখ আশফুজ্জামান এএফসি এবং উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিয়াউল করিম। ব্যাংকটির সকল শাখার ব্যবস্থাপক, উপশাখা ইনচার্জ, প্রধান কার্যালয়ের সকল বিভাগীয় প্রধান এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ সম্মেলনে অংশগ্রহণ করেন। এ সময় এমডি 2025 সালের ব্যবসায়িক সকল লক্ষ্যমাত্রা অর্জনের প্রয়োজনীয় কর্মকৌশল নিয়ে আলোচনা করেন।
ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv, এছাড়া ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সাথেই থাকুন।